একটা ইলেকট্রিক গাড়ি বা ইভি যখন নিঃশব্দে রাস্তা দিয়ে চলে যায়, অথবা একটা বিশাল অফশোর উইন্ড টারবাইন যখন লক্ষ মানুষের জন্য বিদ্যুৎ উৎপাদন করে, এমনকি হাতের স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশের রকেট পর্যন্ত দৈনন্দিন জীবনে ব্যবহার করা সব ইলেকট্রিক পণ্য, কম্পিউটার, এমনকি উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক জেট যেমন F-35 এর সবকিছু তৈরিতে ব্যবহার হয় এক বিশেষ শ্রেণীর ধাতব উপাদান। এই উপাদানগুলোকে বলা হয় রেয়ার আর্থ মিনারেলস। এই উপাদানগুলো আজকের দিনে কেবল বাণিজ্যিক পণ্য না, বরং ভূরাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা নতুন কোল্ড ওয়ার শুরু হয়েছে এই বিশেষ শ্রেণীর রেয়ার আর্থ মিনারেলকে কেন্দ্র করে। এই উপাদানগুলো পরিশোধন করা থেকে শুরু করে বিভিন্ন দেশে সাপ্লাই করার পুরো প্রক্রিয়াটার বেশিরভাগটাই একটা দেশের নিয়ন্ত্রণে। ঠিকই ধরেছেন, সেই দেশটা হলো চীন। এই একচেটিয়া নিয়ন্ত্রণই বর্তমানে বৈশ্বিক ভূরাজনৈতিক সংকটের মূল কারণ। পৃথিবী এখন খনিজ তেল কেন্দ্রিক অর্থনীতি থেকে ক্লিন এনার্জি ব্যবহার করার দিকে শিফট করছে। এআই সহ আরো নানা নতুন প্রযুক্তির প্রভাব পড়ছে অর্থনীতিতে। সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে বিশ্ব মোড়লেরা উদ্গ্রীব। প্রযুক্তি নির্ভর দুনিয়ায় যার হাতে থাকবে এর চাবিকাঠি, সেই এই রিলে রেসে এগিয়ে যাবে। এই বিষয়টাই এই অদৃশ্য উপকরণগুলোকে বিশ্ব অর্থনীতি এবং কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। কিন্তু রেয়ার আর্থ মিনারেল বলতে আসলে কি বোঝায়, আর কেনই বা এই উপাদানগুলো এত জরুরি? রেয়ার আর্থ মিনারেল বলতে মূলত 17টা রাসায়নিক উপাদানকে বোঝায়। নামে বিরল হলেও এই উপাদানগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বেশ ভালো পরিমাণেই মজুদ আছে। কিন্তু এদেরকে রেয়ার বলার কারণ হলো এই খনিজগুলো বাণিজ্যিকভাবে লাভজনক পরিমাণে খুঁজে পাওয়া এবং অন্যান্য খনিজের মিশ্রণ থেকে এদেরকে আলাদা করা অত্যন্ত কঠিন, প্রযুক্তি নির্ভর এবং ব্যয়বহুল একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং বিপুল পরিমাণে বিষাক্ত বর্জ্য তৈরি করে। মাত্র 1 টন রেয়ার আর্থ মিনারেল নিষ্কাশন করতে 2000 টন বিষাক্ত বর্জ্য তৈরি হতে পারে। এই খনিজ আকরিকগুলোতে প্রায়শই তেজস্ক্রিয় থোরিয়াম এবং ইউরেনিয়াম মিশ্রিত থাকে। এর ফলে খনন করার সময় বিষাক্ত ধূলিকণা, অ্যাসিড, ভারী ধাতু এবং তেজস্ক্রিয় উপাদান ভূগর্ভস্থ জলের সাথে মিশে পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করেন। এই উপাদানগুলোর মধ্যে আছে বিশেষ চৌম্বকীয় ক্ষমতা বা স্পেশাল ম্যাগনেটিক প্রপার্টিজ। নিওডিমিয়াম এবং ডিসপ্রোজিয়ামের মতো উপাদান দিয়ে বিশ্বের সবথেকে শক্তিশালী চুম্বক তৈরি হয়। এই চুম্বকগুলো বৈদ্যুতিক মোটর এবং জেনারেটরে ব্যবহার হয়। ইউরোপিয়াম এবং টার্বিয়াম এলইডি লাইট, এলসিডি স্ক্রিন এবং লেজার তৈরিতে ব্যবহার হয়। ল্যান্থানামের মতো উপাদানগুলো গাড়ির ক্যাটালিটিক কনভার্টার তৈরিতে ব্যবহার হয়, যা ক্ষতিকর নির্গমন কমাতে অপরিহার্য। সোলার প্যানেল বা গ্রিড স্কেলের ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, এমনকি ইন্টারনেট এবং এআই প্রযুক্তির ব্যাকবোন যে ডেটা সেন্টারগুলো, এগুলো সুরক্ষার জন্য অত্যাধুনিক কুলিং সিস্টেম প্রয়োজন। রেয়ার আর্থ উপাদান যেমন ইট্রিয়াম, ল্যান্থানাম, ডিসপ্রোজিয়াম এই কুলিং ফ্যান এবং সেন্সর তৈরিতে ব্যবহার হয়। গ্রিন এনার্জি ট্রানজিশন এবং প্রতিটি দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এই উপাদানগুলোর প্রয়োজনীয়তা বাড়ছে। ক্ষেপণাস্ত্র, রেডার সিস্টেম, আধুনিক ফাইটার জেট তৈরিতে রেয়ার আর্থ মিনারেল অপরিহার্য। বিশ্বে যত গ্রিন টেকনোলজির ব্যবহার বাড়ছে, রেয়ার আর্থ মিনারেলের চাহিদাও ততই বাড়ছে। 2035 সালের মধ্যে এই চাহিদা দ্বিগুণে পরিণত হবে। 70 এবং 80 দশকে যখন পশ্চিমা দেশগুলোতে পরিবেশ সুরক্ষার আইন কঠোর হতে শুরু করলো, তখন তারা এই দূষণকারী শিল্পগুলোকে আউটসোর্স করে দেয়। চীন এই সুযোগ গ্রহণ করে। সস্তা শ্রম এবং পরিবেশগত ঝুঁকি উপেক্ষা করে তারা এই উপাদানগুলো প্রক্রিয়াকরণের সক্ষমতা অর্জন করে। স্বল্প খরচে এই খনিজ উপাদানগুলো প্রক্রিয়াজাত করার পুরো প্রসেসের উপর নিয়ন্ত্রণ করতে পারাই এক্ষেত্রে আসলে চীনের একক আধিপত্যের মূল কারণ। চীন বিশ্বের প্রায় 70% খনিজ উত্তোলন এবং 90% প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ করে। চীনের কৌশলগত এই আধিপত্য একটা সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল। 80 দশকে যখন আমেরিকা তার খনিগুলো বন্ধ করে দিচ্ছিল, তখন চীন কৌশলগতভাবে এর উৎপাদন বাড়াতে থাকে। আন্তর্জাতিক বাজারে কম দামে এই খনিজ উপাদানগুলো সাপ্লাই করে বড় আমেরিকান প্রতিদ্বন্দ্বীদের দেউলিয়া করে দেয়। সম্প্রতি চীন তার সমস্ত রেয়ার আর্থ মিনারেল সম্পদকে রাষ্ট্রীয়করণ করেছে, যা তাদের বৈশ্বিক সক্ষমতা এবং দর কষাকষির ক্ষমতাকে আরো বাড়িয়ে তুলেছে। আর এই একচেটিয়া ক্ষমতাকে চীন ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা আমেরিকার চাপিয়ে দেয়া ট্যারিফের প্রতিশোধ নিতে রেয়ার আর্থ মিনারেলের রপ্তানির উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে, যার ফলে আমেরিকার বৈদ্যুতিক গাড়ি এবং প্রতিরক্ষা খাতে উৎপাদন ব্যাহত হয়েছে। সত্যি বলতে আমেরিকার সামরিক ব্যবস্থার প্রায় 78% উপাদানই এই চীনা খনিজ প্রক্রিয়াজাতকরণের উপর নির্ভর করে। 2024 সালে চীন 2,70,000 মেট্রিক টন
রেয়ার আর্থ মিনারেল উৎপাদন করেছে, যা বিশ্বে মোট উৎপাদনের প্রায় 69.2%। যতক্ষণ পর্যন্ত অন্যান্য দেশগুলো খনিজ প্রক্রিয়াজাতকরণের এই জটিল কাজে স্বয়ং সম্পূর্ণ হতে না পারছে, ততক্ষণ পর্যন্ত তারা চীনের উপর নির্ভরশীল থাকবে। যেহেতু চীন প্রায় 93% বৈশ্বিক চুম্বক উৎপাদন নিয়ন্ত্রণ করে, তাই সাপ্লাই চেইনকে নিয়ন্ত্রণে রাখার জন্য চীন নতুন এক নিয়ম প্রয়োগ করা শুরু করেছে, যাতে কোনো বিদেশি কোম্পানি যদি কোনো পণ্য তৈরিতে সামান্য মাত্রায়ও চীন উৎপাদিত রেয়ার আর্থ মিনারেল ব্যবহার করে, তাহলেও চীন সরকারের অনুমোদন নিতে হবে। মজার ব্যাপার হলো, এই নিয়ম তৈরি করেছিল আমেরিকা তার নিজের স্বার্থে। এখন সেই নিয়ম তাদের উপরেই ব্যবহার হচ্ছে। তবে এই চীন নির্ভরতা কমাতে এখন গোটা বিশ্ব উঠে পড়ে লেগেছে। আমেরিকা নিজস্ব সাপ্লাই চেইন গড়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ 2020 সাল থেকে অভ্যন্তরীণ প্রক্রিয়াজাতকরণ ও চুম্বক তৈরির সক্ষমতা বৃদ্ধির জন্য $439 মিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। 2027 সালের মধ্যে তারা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় রেয়ার আর্থ মিনারেলের সম্পূর্ণ সাপ্লাই চেইন তৈরির লক্ষ্যে অগ্রসর হচ্ছে। এমনকি তারা পুরনো জিনিস রিসাইকেল করে খনিজ সংগ্রহ করার কথাও ভাবছে। তবে বাণিজ্যিক বাজারে চীনের একক আধিপত্য সহজেই নষ্ট হবে না। যেখানে চীন বছরে প্রায় 3 লক্ষ টন শক্তিশালী চুম্বক উৎপাদন করে, সেখানে আমেরিকার নতুন প্ল্যান্টের বর্তমান লক্ষ্যমাত্রা মাত্র 1000 টন। এই বিশাল ব্যবধানের অর্থ হলো আমেরিকার সাধারণ শিল্প খাত, বিশেষ করে ইভি এবং কনজিউমার ইলেকট্রনিক্স, নিকট ভবিষ্যতে চীনের চাপের মুখেই থাকবে। চীনকে এড়াতে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউক্রেন, আফ্রিকার দেশগুলো যেমন ডিআরসি বা কঙ্গোর সাথে খনিজ কূটনীতি জোরদার করছে। এর পাশাপাশি তারা মায়ানমারের মতো অঞ্চলে প্রবেশাধিকারের জন্য আলোচনা শুরু করেছে, যেখানে রয়েছে চীনের প্রভাব। তবে যেসব দেশে শাসন ব্যবস্থা দুর্বল, সেখানে রেয়ার আর্থ এলিমেন্ট উত্তোলন করাকে কেন্দ্র করে অবৈধ খনন, মানব পাচার, ভূমি দখল এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন করার মতো ঘটনা ঘটে। যেমন মায়ানমার চীনের হেভি রেয়ার আর্থ মিনারেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরবরাহকারী, যা চীনের বার্ষিক আমদানির 60%-এরও বেশি। মায়ানমারের কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা কেআই এর মতো গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ এই রেয়ার আর্থ এলিমেন্ট করিডোরগুলো নিয়ন্ত্রণ নিয়ে বছরে $200 মিলিয়ন বেশি রাজস্ব আয় করে। এই গোষ্ঠীগুলোকে ব্যবহার করে স্থানীয় রাজনৈতিক ক্ষমতা কাঠামোর উপর প্রভাব বিস্তার করা অসম্ভব কিছু না। তবে পৃথিবীর অন্যান্য দেশগুলো তাদের সক্ষমতা অনুসারে এক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ব্রাজিল ও ভারতের মতো দেশগুলো তাদের বিশাল রিজার্ভকে কাজে লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন বিগত 40 বছরেরও বেশি সময় ধরে দেশের দক্ষিণ পূর্ব উপকূলে হেভি মিনারেল সায়েন্স বা ভারী খনিজ বালু নিয়ে অনুসন্ধান চালাচ্ছে, যেখানে টাইটানিয়াম ও জার্কোনিয়ামের সঙ্গে রেয়ার আর্থ মিনারেল পাওয়ারও সম্ভাবনা আছে। যদি এই মজুদ বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য হয়, তবে বাংলাদেশও বৈশ্বিক রেয়ার আর্থ এলিমেন্ট সরবরাহকারীদের তালিকায় স্থান করে নিতে পারে। যেহেতু সবাই বিকল্প উৎস খুঁজছে, তাই এক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হতে পারে। রেয়ার আর্থ মিনারেল হলো আধুনিক সভ্যতার অদৃশ্য চালিকা শক্তি। ভবিষ্যতে প্রযুক্তি এবং বিশ্ব ক্ষমতার ভারসাম্য কোন দিকে ঝুঁকবে তার অনেকটাই এখন নির্ভর করছে এর উপর। যে দেশ এই খনিজের সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করবে, সেই দেশই ভবিষ্যতে প্রযুক্তি ও বাণিজ্যে এগিয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।